লেবাননে পেজার হামলায় নিহতদের জানা যায় সিরিজ ওয়াকি-টকি বিস্ফোরণ, সীমান্তে যাত্রা করছে হাজারো ইসরায়েলি সেনা, যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধ। 2 দফায় সিরিজ বিস্ফোরণের ঘটনায় লেবানন জুড়ে আতঙ্ক, বিভিন্ন ডিভাইস ব্যবহার এড়িয়ে চলছেন সাধারণ মানুষ। নতুন ইসরায়েলি কৌশল, বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলের দখলদারিত্বের অবসানে প্রস্তাব গৃহীত জাতিসংঘে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা সৌদির। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। লেবাননে আবারও টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের, আহত 450-র বেশি মানুষ। হিজবুলের ব্যবহৃত ওয়াকি-টকি ছিল হামলার মূল লক্ষ্য। রাজধানী ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ভাবা হয় অঞ্চলগুলোকে। পেজার বিস্ফোরণের একদিনের মধ্যে হলো এই হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 5 মাস আগে ওয়াকি-টকিগুলো কিনেছিল হিজবুল্লাহ, কাছাকাছি সময়ে কেনা হয়েছিল পেজারগুলো। ধারণা সরবরাহের আগেই গোপনে বিস্ফোরক স্থাপন করা হয় ডিভাইসগুলোকে। মঙ্গলবার লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়, প্রাণ যায় 12 জনের, আহত 3000। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযান শুরুর ইঙ্গিত দিল ইসরায়েল। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশের স্পষ্ট বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। 10 থেকে 20,000 সেনাকে উত্তরের দিকে মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। তেল আবিবের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বৃদ্ধির শঙ্কায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের দক্ষিণে মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহত 4 জনের জানাজার আয়োজন ছিল কাফারসার এলাকায়। বুধবার ওয়াকি-টকি টার্গেট করে সিরিজ হামলার শিকার হয় এই জমায়েতও। পরপর 2 দিন হিজবুল্লাহর যোগাযোগ ডিভাইস টার্গেট করে অভিনব হামলার পর প্রশ্ন উঠছে, তবে কি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল লেবাননে? হামলা ইস্যুতে পুরোপুরি চুপ থাকলেও ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট। বুধবার নর্দার্ন কমান্ড পরিদর্শনে যান দেশটির সেনাপ্রধান হার্জে হাভেলি। সেনাদের সাথে সাক্ষাৎ করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। জানান, বিশেষ বাহিনী ও অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি গাজায়ও চলবে অভিযান। আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের শুরুতে রয়েছি। সময়ের সাথে তাল মেলাতে হবে। এই যুদ্ধে ব্যাপক সাহসী, দৃঢ় ও লক্ষ্যে অবিচল থাকতে হবে। এবার উত্তরের দিকে গুরুত্ব দেব। জিম্মিদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যেরও কথা ভুলিনি। একই সাথে গাজায়ও অভিযান পরিচালনা করবে সেনারা। আইডিএফ, শিনবেত সিকিউরিটি সার্ভিস ও মোসাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করছে। এক বিবৃতিতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ হাবিব বলেন, দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তায় বড় ধরনের আঘাতের মধ্য দিয়ে যুদ্ধের পরিধি বৃদ্ধির স্পষ্ট সংকেত দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সাথে নতুন করে সংঘাত তৈরির কথা জানিয়েছে হিজবুল্লাহ, হুঁশিয়ারি দিয়েছে উপযুক্ত জবাব দেয়ার। চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুটি হামলার কোনোটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই। এর বেশি তথ্য আমার কাছে নেই। আমরা যুদ্ধের শেষ চাই। শুরু থেকেই আমাদের চেষ্টা ছিল যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানো। এখনো বিশ্বাস করি কূটনৈতিক পথে সমাধানের উপায় রয়েছে। লেবাননে হাজার হাজার ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহলেও চলছে নিন্দা ও উদ্বেগ। লেবানিজদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা ও যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছে রাশিয়া। যুদ্ধবৃদ্ধির শঙ্কায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। আহতদের চিকিৎসা সহায়তা দিতে লেবাননের পাশে দাঁড়িয়েছে ইরাক, ইরান, মিশর, সিরিয়া। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলে অন্তত 4টি শহরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
সশস্ত্র গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলে নেভে জিভ শহরে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি উত্তরাঞ্চলের আরও কয়েকটি এলাকাতেও চালানো হয়েছে হামলা। এদিকে ইসরায়েলি গণমাধ্যম বলছে, উত্তরাঞ্চলের হাইফা এলাকায় 2টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে অন্তত 8 আইডিএফ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা। চব্বিশ ঘন্টার ব্যবধানে 2 দফা টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনায় লেবানন জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। মোবাইল ফোন সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারই ভয় পাচ্ছেন সাধারণ লেবানিজরা। নজিরবিহীন এই সিরিজ হামলা নিয়ে ছড়িয়ে পড়েছে নানা গুজব। আতঙ্কিত হয়ে লিথিয়াম ব্যাটারি ও সোলার প্যানেলের মতো যন্ত্র সরিয়ে ফেলছেন অনেকে। পেজারের পর ওয়াকিটকি বিস্ফোরণ, পরপর 2 দিন অভিনব পদ্ধতিতে হামলার শিকার হিজবুল্লাহ। বিশ্বে এমন হামলার ঘটনা নজিরবিহীন। ডিভাইস বিস্ফোরণের ঘটনা এখন লেবানন জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। মোবাইল সহ বিভিন্ন ডিভাইস ব্যবহারে ভয় পাচ্ছেন সাধারণ লেবানিজরা। এমনকি নিজেদের মোবাইল ফোন ফেলে দিয়েছেন অনেকে। প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। সতর্কতা হিসেবে অনেক ব্যবসায়ী সরিয়ে ফেলেছেন ব্যাটারি চালিত বিভিন্ন পণ্য। পরপর 2 দিন একই ঘটনা ঘটল। আমাদের ডিভাইসগুলো শতভাগ নিরাপদ, তারপরও আমরা এগুলো আতঙ্কের কারণে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি। এমন ঘটনা বিশ্বে আর কখনোই ঘটেনি। মানুষ এখন ফোনে কথা বলতেও ভয় পাচ্ছে। সবচেয়ে বেশি আতঙ্কে দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। গত 2 দিন এই অংশে হয়েছে সিরিজ হামলা। এ নিয়ে স্থানীয়দের মাঝে ছড়িয়েছে নানা গুজব। ভয়ে অনেকে ঘর থেকে সরিয়ে ফেলেছেন সোলার প্যানেল সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য। গুজব ছড়িয়েছে যে লিথিয়াম ব্যাটারি আর সোলার প্যানেল বিস্ফোরিত হচ্ছে। এসব গুজবের কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ঘরবাড়ি থেকে সবাই সোলার প্যানেল আর লিথিয়াম ব্যাটারি সরিয়ে ফেলতে শুরু করেছে। বেতার যন্ত্রের মাধ্যমে এই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। বলা হচ্ছে এমন হামলা যুদ্ধের নিয়ম পরিপন্থী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রযুক্তি দিয়ে শত্রুপক্ষকে ঘায়েলের ইতিহাস ইসরায়েলের জন্য বহু পুরনো। তবে লেবাননে হিজবুল্লাহর যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংসের মধ্য দিয়ে ইসরায়েলে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কার মধ্যে অভিনব এই হামলা তেল আবিবের শত্রুপক্ষের জন্য যেন নতুন সতর্কবার্তা। ইসরায়েলের এই প্রযুক্তিগত সক্ষমতাকেই এখন হিজবুল্লাহর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে হিজবুল্লাহর হাজার হাজার ওয়্যারলেস ডিভাইসে বিস্ফোরণ। এত বড় পরিসরে এমন অভিনব হামলার কথা শোনা যায়নি আগে। কেউ দায় স্বীকার না করলেও এর পেছনে ইসরায়েলের সম্পৃক্ততার বিষয়টি ধারণা করা খুব একটা কঠিন নয়। তেল আবিবের প্রযুক্তি ও নজরদারির সক্ষমতার কথা আলোচিত আগে থেকেই। আরেক দফায় সেই নজির দেখা গেল লেবাননে। হিজবুল্লাহ এই হামলার উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিলেও এটা স্পষ্ট যে এ যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হামলা পাল্টা হামলায় বেড়ে চলা উত্তেজনার মধ্যে এমন প্রযুক্তিগত আঘাতের জন্য প্রস্তুত ছিল না তারা। যোগাযোগ নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয়ে যে সংকট তৈরি হয়েছে, হিজবুল্লাহ তার শিগগিরই কাটিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ আছে। দশকের পর দশক গুপ্ত হত্যা বা শত্রুপক্ষকে স্যাবোটেজে অভিনব নানা উপায় ব্যবহার করেছে ইসরায়েল। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা এর সবশেষ উদাহরণ। বিশেষ ভাইরাস ছড়িয়ে ইরানের নাতানজ পরমাণু স্থাপনার সিস্টেম ধ্বংসের অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। লেবাননের সিরিজ হামলার সাথে তাইওয়ানের পর জড়ালো জাপানের নাম। বুধবার বিস্ফোরিত ওয়াকি-টকিগুলোয় ছিল দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান আইকমের লোগো, পাশাপাশি ছিল মেড ইন জাপান ট্যাগও। এরই মধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত করছে আইকম। প্রতিষ্ঠানটির জোরালো দাবি, যে মডেলের ওয়াকি-টকি বিস্ফোরিত হয়েছে 1 দশক আগেই সেগুলোর উৎপাদন বন্ধ করেছে তারা। পেজার বিস্ফোরণের একদিন না পেরোতেই ফের সিরিজ হামলার শিকার লেবানন। এবার দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা ওয়াকিটকি সহ বিভিন্ন টেলিযোগাযোগ ডিভাইসে ঘটল বিস্ফোরণ। ভাঙাচোরা ডিভাইসগুলোই মিলেছে জাপানের প্রতিষ্ঠান আইকমের স্টিকার, এমনকি ছিল মেড ইন জাপান ট্যাগও। ফলে তাইওয়ানের পর পূর্ব এশিয়ার দেশ জাপানও জড়িয়ে পড়েছে বিতর্কে।
বিস্ফোরিত হওয়া ওয়াকিটকিগুলো ছিল ICV-82 মডেলের, যা কয়েক মাস আগেই পৌঁছায় হিজবুল্লাহর কাছে। টোকিও স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইকমের দাবি 2004 থেকে 14 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই মডেলের পণ্য রফতানি করা হয়েছিল। তবে 1 দশক ধরে পণ্যটির উৎপাদন বন্ধ রেখেছে তারা। কিভাবে এটি সশস্ত্র গোষ্ঠীটির কাছে পৌঁছালো সে বিষয়ে চলছে তদন্ত। আইকম বলছে তাদের পণ্য দীর্ঘদিন ধরেই নকল করা হচ্ছে। সে বিষয়ে তারা বহুবার সতর্ক করেছে। মঙ্গলবার বিস্ফোরিত হওয়া পেজারগুলো ছিল তাইওয়ানের গোল্ড অ্যাপোলোর লোগো। ওই প্রতিষ্ঠানকেও পড়তে হয়েছে বিতর্কের মুখে। গোল্ড অ্যাপোলোর দাবি তারা নয়, বরং তাদের কোম্পানির লোগো ব্যবহারের সত্ত্ব আছে এমন একটি ইউরোপিয়ান প্রতিষ্ঠান তৈরি করেছে হিজবুল্লাহর কাছে থাকা যন্ত্রগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইরিসকে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ, দেখছেন যমুনা আইরিস। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান চেয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে, যার সমর্থনে ভোট দিয়েছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় প্রস্তাবটি। এতে বলা হয়, আগামী 1 বছরের মধ্যে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির অবসান ঘটাতে হবে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 124 সদস্য রাষ্ট্র, আর বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা সহ 14 দেশ। ভোটদানে বিরত ছিল 43 সদস্য। জাতিসংঘের এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা সৌদি আরবের। বুধবার দেশটির শুরা কাউন্সিলের এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে গঠন করতে হবে ফিলিস্তিন রাষ্ট্র, নতুবা ইসরায়েলের সাথে স্থাপন করা হবে না কোনো কূটনৈতিক সম্পর্ক। এ সময় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দাও জানান। যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের ধন্যবাদ জানান সালমান। যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সৌদি যুবরাজ। আন্তর্জাতিক আইন অমান্য করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদাররা যে অত্যাচার চালাচ্ছে, আবারও তার তীব্র নিন্দা জানায়। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা বন্ধ করবে না রিয়াদ, আর এমনটি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব, তা নিশ্চিত করছি। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল। সেনাদের সাথে সাক্ষাতে এ মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বলেন, অভিযানের এই পর্যায়ে প্রয়োজন সাহস, দৃঢ়তা ও অবিচল থাকার মানসিকতা। জানান, সেনা এবং অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। লেবাননে গেল 2 দিন হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি গ্যালান্ট, তবে প্রশংসা করেছেন ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার। উত্তরাঞ্চলীয় সীমান্তে নতুনভাবে 10 থেকে 20 হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন গ্যালান্ট। পাশাপাশি গাজায় চলবে অভিযানও। আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের শুরুতে রয়েছি। সময়ের সাথে তাল মেলাতে হবে। এই যুদ্ধে ব্যাপক, সাহসী, দৃঢ় ও লক্ষ্যে অবিচল থাকতে হবে। এবার উত্তরের দিকে গুরুত্ব দেব। জিম্মিদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যেরও কথা ভুলিনি। একই সাথে গাজায়ও অভিযান পরিচালনা করবে সেনারা। আইডিএফ, শিনবেত সিকিউরিটি সার্ভিস ও মোসাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তথ্য হ্যাক করে জো বাইডেনের প্রচারণা শিবিরে পাঠাতো ইরান, এমন অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। বুধবার এফবিআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার যৌথ বিবৃতিতে জানিয়েছে, জুনের শেষ দিক থেকে জুলাইয়ের শুরুর দিকে এ ধরনের তৎপরতা চালানো হয়। তখনও নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়াননি জো বাইডেন। চুরি করা তথ্য ইমেইলের মাধ্যমে পাঠানো হতো ডেমোক্র্যাটদের কাছে। ট্রাম্প শিবিরের দাবি, এর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে ডেমোক্র্যাটদের সহায়তায় নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় ইরান। বাইডেনের সহযোগীরা এ বিষয়ে আগে জানায়নি কেন, আগে তা নিয়েও তোলা হয় প্রশ্ন। কামালার প্রচারণা টিমের দাবি, মেলগুলো স্প্যাম আকারে ছিল এবং সেগুলোর ভেতরে কি ছিল জানা নেই তাদের। এ বিষয়ে গোয়েন্দাদের অবহিত করা হয়েছিল বলে জানান তারা।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। বিবৃতিতে জানানো হয়, সংগঠনটির সাথে সংশ্লিষ্ট 11 সদস্যের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলে হামলার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কানাডার সরকার। এর পাশাপাশি ইসরায়েলি দখলদারিত্বের অভিযোগ আনা হয়েছে দুটি প্রতিষ্ঠানের ওপরও। কড়াকড়ি আরোপ করা হয়েছে তাদের ওপরও। ট্রুডো প্রশাসন জানায়, নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলার সম্পৃক্ততা পাওয়া গেছে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। আবার আমন্ত্রণ, দেখছেন যমুনা আইডেস্ক। রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবারের এই হামলায় দেশটির তীব্র অঞ্চলের বেশিরভাগ এলাকায় আগুন জ্বলছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এতে আহত হয়েছে অন্তত 13 জন। আগুন ছড়িয়ে পড়ায় অঞ্চলটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেন সীমান্ত থেকে 470 কিলোমিটার উত্তরে অবস্থিত টেরোপেট শহরে চালানো হয়েছে এই হামলা। ইউক্রেনের দাবি, অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে, এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অস্ত্রাগারটি। কিয়েভ বলছে, এ সময় ধ্বংস হয়েছে রাশিয়ার জ্বালানি ট্যাঙ্ক, আর্টিলারি শেল, ব্যালিস্টিক মিসাইল ও বিস্ফোরক। এখনও নিয়ন্ত্রণহীন পর্তুগালের দাবানল। দেশটির মধ্যাঞ্চলে স্মরণকালের ভয়াবহতম দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে প্রায় 90,000 হেক্টর এলাকা। বনাঞ্চলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও শত শত বসতবাড়ি। এখনও জারি রয়েছে জরুরি সতর্কতা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো স্থানীয় বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের 5,000 কর্মী। পুলিশ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবেই লাগানো হয়েছে এই আগুন। গত 6 দিনে আটক করা হয়েছে সন্দেহভাজন 12 জনকে। আবারও সক্রিয় হয়ে উঠেছে হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরি। স্থানীয় সময় রবিবার রাতে হঠাৎই শুরু হয় এই অগ্নুৎপাত। ছড়িয়ে পড়তে থাকে লাভা। কর্তৃপক্ষ জানায়, প্রায় 10 মিটার পর্যন্ত উঁচুতে ওঠে লাভার ফোয়ারা। এর মধ্যে কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গেছে আশেপাশের বিভিন্ন এলাকা। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। নিষিদ্ধ করা হয়েছে দর্শনার্থীদের প্রবেশ। দর্শক, যমুনা আইডেস্কে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।